গুড ইভিনিং স্টুডেন্টস। ক্লাস 7-এর ভৌতবিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কীরকম হয় সেই সম্পর্কে তোমাদের ধারণা দেব। আগের দিন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক আছে তোমাদের, সেই সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম। এবার যদি দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে পরস্পরের সংস্পর্শে বা কাছাকাছি রাখা হয়, সেক্ষেত্রে তাপ স্থানান্তর কিভাবে হয়, অর্থাৎ তাপ গ্রহণ বা বর্জন কিভাবে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে একটা কন্টেনারের মধ্যে সাপোজ এটা ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল আছে এখানে, আর পাশের কন্টেনারটা 75 ডিগ্রি সেলসিয়াস। এবার এক্ষেত্রে যেটি উষ্ণতর বস্তু হবে, সেই উষ্ণতর বস্তুটি কি করবে? তাপ বর্জন করবে, আর শীতলতর বস্তুটি সেই তাপ গ্রহণ করবে। এই গ্রহণ বা বর্জনের প্রক্রিয়াটি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না দুটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় এসে পৌঁছয়। ওকে, তাপীয় সাম্যাবস্থা বলতে অর্থাৎ উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজিক্যাল টু শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাহলে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। এই দুটো যতক্ষণ পর্যন্ত না সমান হবে, তাপীয় আদান প্রদান চলতে থাকবে। ওকে, তো এই যে ইকুয়েশনটা তোমাদের লেখালাম, এটা বললাম কথাটি, এইটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে, তাহলে ক্যালোরিমিতির মূলনীতি বলতে কি বোঝায়? ক্যালোরিমিতির মূলনীতি, এটাকে তাপ গ্রহণ বা বর্জনের নীতিও বলা হয়। তাপ গ্রহণ বা বর্জনের নীতিও বলা হয়ে থাকে। তাহলে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের কাছাকাছি বা সংস্পর্শে আনলে উষ্ণতর বস্তুটি তাপ বর্জন করবে এবং শীতলতর বস্তুটি সেই তাপ গ্রহণ করবে। গ্রহণ বা বর্জনের প্রক্রিয়াটি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় এসে পৌঁছয়। ঠিক আছে, এটি ক্যালোরিমিতির মূলনীতি নামে পরিচিত। দিয়ে লিখে দেবে
এই নীতি অনুযায়ী উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাহলে এই যে ঘটনাটা দেখালাম, এই ঘটনায় উষ্ণতর বস্তু কোনটা? 75°C যেটা আছে, আর এটা হচ্ছে শীতলতর বস্তু। তাহলে এই কী করবে? তাপ বর্জন করবে, আর সেই তাপটা গ্রহণ করবে। এই প্রক্রিয়াটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না দুটি বস্তুর উষ্ণতা সমান হয়। অর্থাৎ দুটোর ক্যালোরিমিতির মূলনীতি এটা কী করবে? লাস্টে যদি রেখে দেওয়া হয়, দুটোরই টেম্পারেচার 50°C হয়ে যাবে, তাই তো? সরি, এটা 25° হবে, এটা 25°C রাখা আছে। 50 নয়, এটা 25°C একটা জল রাখা আছে, আর একটা 75°C জল রাখা আছে। ওকে, তাহলে কি করবে? 25°C তাপমাত্রায় যে জলটা রাখা আছে সেটা কি 50-এ পৌঁছবে, 25 গ্রহণ করলো। ঠিক একই রকমভাবে এও 25 ছেড়ে দেবে, দুটোর টেম্পারেচার কী হলো? 50-50 হয়ে গেল। ওকে, এবার আমরা ম্যাথামেটিক্যালি এই এক্সপ্রেশনটা প্রমাণ করব যে কীভাবে আসছে। তোমরা লক্ষ্য করো ছাত্ররা, দেখো ক্যালোরিমিতির মূলনীতির যে এক্সপ্লেনেশন, যে ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা আমরা দিচ্ছি, তার আগে আমাদের জানতে হবে যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুর ভর, আপেক্ষিক তাপ, উষ্ণতা। এই আপেক্ষিক তাপ বিষয়টি আমি আসছি পরবর্তীকালে, কী জিনিসটা আমি বলবো তোমাদের। তো জেনে রাখবে তিনটি বিষয়ের উপর নির্ভর করে: ভর, আপেক্ষিক তাপ, উষ্ণতা। তো কীভাবে নির্ভর করে সেটাও আমি বলবো। তো তার আগে জেনে রাখো, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করেই একটা ইকুয়েশন হয় Q = mst, যেখানে Q = গৃহীত বা বর্জিত তাপ, m = বস্তুর ভর, সেটা উষ্ণতর বস্তু হতে পারে, শীতলতর বস্তু হতে পারে। জেনারেলি আমরা বলছি S সমান হচ্ছে আপেক্ষিক তাপ, আর T যেখানে হচ্ছে ছোটো হাতের টি বা বড় হাতের টি দিতে পারো, তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির পরিমাণ। জেনারেল ইকুয়েশন হচ্ছে Q = mst। এবার সেই ইকুয়েশনটাকে আমরা উষ্ণতর বস্তুর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কি? বস্তুর ভর m1, আপেক্ষিক তাপ S1, উষ্ণতা T1। আর শীতলতর বস্তুর ক্ষেত্রে ধরে নিচ্ছি আমরা, দেখো M2, S2, T2, আর তাপীয় সাম্যাবস্থায় উষ্ণতা T। তাহলে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ কি হচ্ছে? Q1 সমান হচ্ছে, যদি এটা Q1 ধরে নিচ্ছি আমরা, আর শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপটাকে Q2 ধরছি। তো উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান হচ্ছে কি? M1 × S1 ইন্টু তাপমাত্রা হ্রাসের পরিমাণ। এক্ষেত্রে এটা হচ্ছে তাপমাত্রা হ্রাস কতটা হচ্ছে, কারণ T1 হচ্ছে উষ্ণতর বস্তুর উষ্ণতা, সেখান থেকে তাপমাত্রা হ্রাস পেয়ে তাপীয় সাম্যাবস্থায় আসছে, তার জন্য তাপমাত্রা হ্রাসের পরিমাণ T1 - T। তাপীয় সাম্যাবস্থায় যেটা উষ্ণতা হবে সেটা হচ্ছে তাপমাত্রা হ্রাসের পরিমাণ। আর শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ Q2 সমান হচ্ছে M2 × S2 × T - T2। কেন T - T2 হলো? তখন তাপীয় সাম্যাবস্থা থেকে শীতলতর বস্তুর উষ্ণতা সেটা তো কম, তার জন্য সেখান থেকে ওটা বাদ দিতে হচ্ছে। যেহেতু কেমন এটা বলছি, কেন এরকম হলো, দেখো T1 > T > T2, যেখানে T1 হচ্ছে উষ্ণতর বস্তুর উষ্ণতা, T হচ্ছে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা, আর T2 হচ্ছে শীতলতর বস্তুর উষ্ণতা। তাহলে তাপীয় সাম্যাবস্থায় কী হচ্ছে? Q1 = Q2 আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী জানি, তাই দুটোকে সমান করে দিলাম। দুটো ইকুয়েশন 1 আর 2 ইকুয়েশনকে সমান করে 3 নম্বর ইকুয়েশনটা পেলাম। এবার এখান থেকে তিনটে কেস আমরা পাই। কেস 1 কি? যদি বস্তুটি সমভরের হয়, ঠিক আছে? যদি সমভরের হয় তাহলে M1 = M2 = M, দুটোর ভর সমান, তাই তো? তাহলে এক্ষেত্রে তাহলে ইকুয়েশনটা কীরকম হবে? M × S1 × T1 - T সমান হচ্ছে কি? M × S2 × T - T2। M কেটে গেল, তাহলে S1/S2 যদি আমরা করি, S1/S2 সমান কি? T - T2 / T1 - T।
ওকে, এটা গেল একটা ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, আমি বিষয়টা পরে আমি বলবো তোমাদের। S1 S2 দুটোই হচ্ছে আপেক্ষিক তাপ, দুটো ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে S1 আর S2 ধরা হচ্ছে এক্ষেত্রে, আর ভরটা সমান বলে M ধরলাম, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা পেলাম আমরা। এবার যদি আপেক্ষিক তাপ কেস টু হচ্ছে কি, যদি S1 সমান S2 হয়, সমান S হয়, তাহলে S1 সমান যদি S2 হয়, তাহলে আপেক্ষিক তাপ যদি দুটি বস্তুর সমান হয়, তখন কি হবে, M1 ইন্টু S ইন্টু T1 মাইনাস T সমান M2 ইন্টু S ইন্টু T মাইনাস T2। সেক্ষেত্রে এক্সপ্রেশনটা এরকম হবে। এবার এস এস কেটে যাবে, তাহলে M1 বাই M2 সমান দেখো T মাইনাস T2 বাই T1 মাইনাস T। তাহলে 4 আর 5 নম্বর যে ইকুয়েশনটা বের পাচ্ছি আমরা, সেখান থেকে আমরা কি পাচ্ছি, S1 বাই S2 সমান M1 বাই M2 পাচ্ছি না, 4 এবং 5 থেকে, 5 নম্বর থেকে পাচ্ছি আমরা। দেখো লেফট হ্যান্ড সাইডটাকে সমান করে দিলাম, যেহেতু রাইট হ্যান্ড সাইডটা দুটোই সমান, তাহলে S1 বাই S2 সমান M1 বাই M2। একটা গেল কেস 2। কেস 3 কি হচ্ছে, যদি বস্তুটি সমভরের হয়, আর আগেরটা কি হলো, আপেক্ষিক তাপ সমান, দুটি বস্তু সমভরের হয় এবং আপেক্ষিক তাপ সমান, আপেক্ষিক তাপ সমান, দুটোই এমএস করে দিয়েছি, তাহলে এম ইন্টু এস ইন্টু T1 মাইনাস টি সমান এম ইন্টু এস টি মাইনাস T2। ওকে, তখন দেখো T1 মাইনাস টি সমান টি মাইনাস T2। তাহলে এক্সপ্রেশনটা দেখো, 2T ইজ ইকুয়াল টু T1 প্লাস T2, তাহলে T ইজ ইকুয়াল টু T1 প্লাস T2 বাই 2। তাহলে উষ্ণতর বস্তুর উষ্ণতা দেওয়া থাকছে এখানে, শীতলতর বস্তুর উষ্ণতা থাকছে, তাহলে তাপীয় সমবস্তুতা কী হবে, উষ্ণতর বস্তুর উষ্ণতা প্লাস শীতলতর বস্তুর উষ্ণতা বাই 2। আগে যে অঙ্কটা তোমাদের দেখালাম 25 ডিগ্রি আর 75 ডিগ্রি, তাহলে দেখো 25 ডিগ্রি কী হচ্ছে, T2 মান, আর 75 ডিগ্রি সেন্টিগ্রেড কার মান, উষ্ণতর বস্তুর মান। তাহলে উষ্ণতর বস্তুর উষ্ণতা 75 ডিগ্রি সেলসিয়াস, শীতলতর বস্তুর উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, তাপীয় সমবস্তুর উষ্ণতা কী হবে, 75 প্লাস 25 বাই 2। এরকম যদি অঙ্ক দেয়, উষ্ণতর বস্তুর উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস, শীতলতর বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা কত হবে, 80 প্লাস 40 বাই 2। বোঝা গেল? তাহলে এইভাবে অঙ্কগুলো তোমাদের আসতে পারে। তো আজকে তোমাদের ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কে জানানো হলো। পরের দিন আমি তোমাদের আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব এবং গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলির উপর নির্ভর করব। এটার পরে কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা বলবো তোমাদের। আর এটার পরেই তোমাদের অবস্থার পরিবর্তন, অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন তাপ প্রয়োগের ফলে কীরূপভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, সবাই ভালো করে এই এক্সপ্রেশনটা তৈরি করে নেবে। তোমাদের এটা ক্লাস 8-এও আছে, 7-এর সিলেবাসে অতটা ডিটেলসে নেই, তবু আমি তোমাদের করিয়ে দিলাম ক্লাস 7-এই। 3টে কেস আইডি বললাম, 3টে কেস ভালো করে তৈরি করবে। বুঝতে না পারলে ইউটিউবে কমেন্ট বক্সে জানাবে। আর আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা আমি পরের ক্লাসে করব, আপেক্ষিক তাপ কী। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের।